মা যখন খুব যত্ন করে রুই মাছের মাথাটা আরমানের থালায় তুলে দিলেন, আমি আর চোখে আশরাফের দিকে তাকালাম। সে একমনে খেয়ে চলেছে, যেন কিছুতেই তার কোনো লক্ষ্য নেই। কিন্তু আমি জানি এগুলো আশরাফ খুব ভালোই মনে রাখলেও আমি তার স্ত্রী হওয়ার সত্ত্বেও আমার সঙ্গে ঠিকঠাক মতো শেয়ার করতে চাই না। আমি রুবি, এ বাড়িতে বউ হয়ে এসেছি তা প্রায় 6 বছর। আমাদের 2 বছরের একটা বাচ্চা ছেলেও আছে, ইভান, আমার স্বর্গ। মাস 6 আগে আরমান বিয়ে করেছে। ওর স্ত্রী স্নিগ্ধা বেশ ধনী পরিবারের মেয়ে, বাবার ব্যবসা ও নিজেই দেখাশোনা করে। দুজনের ইনকাম বেশ ভালো। অন্যদিকে আমার স্বামী ছোটোখাটো একটা চাকরি করে, সংসারে খুব বেশি একটা কন্ট্রিবিউট করতে পারে না। আমাদের বাচ্চাটা জন্মানোর পর তার জন্য আলাদা একটা খরচও বরাদ্দ রাখতে হয়। আমারও টুকিটাকি কিছু জিনিসের প্রয়োজন হয়। তবে আমার স্বামীর এই অর্থনৈতিক সাপোর্ট আমি পুষিয়ে দিই শারীরিক পরিশ্রমের মাধ্যমে। স্বেচ্ছায় কাজের মেয়েটিকেও ছাড়িয়ে দিয়েছি, অন্তত তার বেতনটা তো দিতে হচ্ছে না। বাবা মা আমাকে কখনো অবহেলা করেননি, কটু কথা শোনাননি কিংবা চিৎকার চেঁচামেচি করেননি। কিন্তু আশরাফের প্রতি তাদের যে একচোখা মনোভাব আমি ভালোভাবে নিতে পারি না। কোনো স্ত্রী সেটা নিতে পারবে না। যারা বলে বাবা মায়ের চোখে সব সন্তান সমান, তারা মূর্খের জগতে বসবাস করে। আসলে অনেক বাবা মাই সে সন্তানের পেছনে দৌড়াতে থাকে, আদর যত্নের সীমা রাখে না। যে সন্তান তাদের প্রফিট দিতে পারে, হ্যাঁ, তারা ইনভেস্ট করে আর সন্তান প্রফিট দেয়। যে সন্তানের কাছ থেকে ভালো প্রফিট আসবে সেই সন্তান তাদের কাছে রসগোল্লা। আর যেই সন্তান মন মতো দিতে পারবে না, তার দ্বারা জীবনে কিচ্ছু হবে না। এই তকমা লাগিয়ে তাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিতে অনেক বাবা মাকেই আমি দেখেছি, যার মধ্যে আমার শ্বশুর শাশুড়িও আছেন। আমি আশরাফের মনের কষ্ট বুঝি, কিন্তু কিছুই করার নাই। একবার আমার ননদের মেয়ে সুহার জন্মদিনে যাবার জন্য আমরা সবাই যখন রেডি হচ্ছি, মা এসে বললেন, বৌমা তোমরা বাড়িতেই থাকো, বাড়ি একেবারে খালি রেখে যাওয়া উচিত হবে না। আমি অবাক হয়ে আশরাফের দিকে তাকালাম। আশরাফ মায়ের পিছন পিছন বের হয়ে গেল, আর আমি তার পেছন পেছন। রুমের বাইরে থেকে শুনতে পেলাম মা বলছেন, বৌমার সামনে তোকে কিছু বলিনি, কিন্তু তোদের না যাওয়াই ভালো। তোর পকেটের অবস্থা ভালো না, কি না কি গিফট দিয়ে বসবি কে জানে, দেখা যাবে মান সম্মান থাকবে না। আরমান অবশ্য প্রতিবাদ করেছিল, কি আশ্চর্য মা, আমরা এক বাসা থেকে যাচ্ছি, আমি তো একটা গোল্ডের চেন নিয়েছি, ভাইয়ার আবার আলাদা করে নেওয়া কিছু দিতে হবে কেন? তুই চেন নিয়েছিস আর আমি আংটি নিয়েছি, আর ও কি নিয়েছে জিজ্ঞেস করতো। ওদের যেতে হবে না, আমি বলবো বৌমার শরীরটা খারাপ তাই আসতে পারেনি। আশরাফ তুই ঘরে যা। আমি প্রায় ছুটে পালিয়ে এসে দ্রুত ঢুকে গেলাম বাথরুমে। আশরাফ যেন আমার চোখে পানি দেখতে না পারে। এই সুযোগে সেও হয়তো তার চোখের পানি মোছার সময়টা পাবে। এরকম ছোট বড় নানা ঘটনায় আমার স্বামীকে আমি হেয় প্রতিপন্ন হতে দেখেছি প্রতি পদে পদে। আমি সত্যি আর নিতে পারছিলাম না, কিন্তু আশরাফ মুখে টু শব্দটিও করে না। আরমান আর স্নিগ্ধা অফিস থেকে ফেরার পর আমি চা দিলাম। স্নিগ্ধা চায়ের কাপে চুমুক দিয়ে মুখ বিকৃত করে বলল, উফ ভাবি, এত বছর ধরে সংসার করছো অথচ 1 কাপ চা বানাতে পারো না, আশ্চর্য। নাও তোমার চা তুমি খাও। নাস্তার টেবিলে বসে স্নিগ্ধা বলল, আজ সকালে আমার জুস পাইনি ভাবি। তুমি খুব ভালো করে জানো আমি সকালে উঠে অনেকক্ষণ এক্সারসাইজ করি, শরীরটাকে ফিট রাখতে হবে তো, তোমার মতো গোলগাল হয়ে গেলে তো হবে না।
সরি স্নিগ্ধা, আমি ভুলে গিয়েছিলাম। আসলে সবার ব্রেকফাস্ট রেডি করতে করতে, তাছাড়া লাঞ্চও তো দিতে হয়, বুঝতেই পারছো। ছোট বৌমা, বড় বৌমা হয়তো ভুলে গিয়েছিল, এরপর থেকে আর হবে না, শাশুড়ি বলে উঠলেন। আপনি আজকে বললেন, আমি শুনে নিলাম, কিন্তু কাল থেকে এরকমটা আমি মানব না। রুবি এখন থেকে আগে স্নিগ্ধার কাজটা ভালোভাবে করবে। ও নতুন এসেছে, আমাদের সাথে মানিয়ে নিতে সময় লাগছে। আমরা যদি ঠিকঠাক মতো ওকে সাপোর্ট করতে না পারি, তাহলে মানিয়ে নেবে কি করে? জি আচ্ছা মা, বলে আমি সবাইকে ব্রেকফাস্ট সার্ভ করতে লাগলাম। মা, রুবি স্নিগ্ধার চাকর নয়। স্নিগ্ধার জুসটা কি স্নিগ্ধা নিজে বানিয়ে নিতে পারে না? আশরাফ বলে উঠল। আমি একটু অবাক হলাম। যে ছেলে নিজের জন্য কখনো কিছু বলে না, সে তার স্ত্রীর জন্য বলছে। অবশ্য মা আমাকে কথাটা আদর করেই বলেছেন। উনি তো কঠোর সুরে আমার সঙ্গে কখনোই কথা বলেন না। আপনি এর মধ্যে কথা বলবেন না। আমি জানি ভাবি আমার চাকর না, কিন্তু এই সংসারের দায়িত্বটা ভাবির নিজেরই। মা নিশ্চয় উঠে এসব করবে না। আর আমিও করব না, কারণ আমি এই সংসারে প্রতি মাসে টাকা দেই। আপনারা এই সংসারে 3 জন মানুষ খান, টাকা দেন আপনি একা, তাও যৎসামান্য। অথচ আমরা 2 জন, আর আমরা 2জনেই ইনকাম করে টাকা ওড়াচ্ছি আপনাদের পেছনে। বিনিময়ে এতটুকু সহ্য করতেই হবে। স্নিগ্ধা উঠে চলে গেল। এবার শুনলি তো কথা? বৌমা কিছু বলেনি। আমি যখন বৌমাকে বুঝিয়ে বলেছি, তুই কেন এর মধ্যে হাত ঢোকাতে গেলি? মা রাগে গজগজ করে উঠলেন। জীবনে তো কিছুই করতে পারলি না, অথচ তোর ছোট ভাইকে দেখ, কত সাকসেসফুল এই বয়সেই। তোর চেয়ে ও 4 বছরের ছোট। আশরাফের মুখটা লাল হয়ে গেছে অপমানে, লজ্জায়। ভাইয়া ভাবি আসবো? আরমান দরজায় নক করে বলল। হ্যাঁ এসো না। আমি ওড়না ঠিক করে একপাশে সরে গিয়ে বসে বললাম। ভাইয়া তোদের সাথে কথা আছে, আমি যা বলবো তাই শুনবি। আজকাল তোরা যা বলিস তাই তো শুনি। আশরাফের গম্ভীর কণ্ঠ। ভাই, এটা রাগ করার সময় না। আর তুই জানিস আমি তোকে কত ভালোবাসি, ভাবিকে কত শ্রদ্ধা করি। ভাবি, ভাইয়া বুঝতে পারছে না, কিন্তু তুমি বুদ্ধিমতী, তুমি অবশ্যই বুঝবে। বলো আরমান, আমি শুনছি। তোমরা আলাদা হয়ে যাও মানে? আমি আর আশরাফ একসাথে বলে উঠলাম। মানে তোমরা 2জন আলাদা হয়ে যাও, একটা ছোট্ট বাসা ভাড়া নাও, সেখানে গিয়ে নিজেদের আলাদা সংসার করো। ভাইয়ার যে আয় তা দিয়ে তোমরা মোটামুটি ভালোভাবেই চলতে পারবে। আর এটা ছাড়াও আমি তোমাদের বাসা ভাড়া আর তার মেনটেন্যান্স খরচ বহন করব। কিন্তু তুই এটা কেন বলছিস? আশরাফ বলে উঠল। আমি বলেছি তুমি শুনবে। তুমি যা বলো আমি শুনি না ভাইয়া। তোমার বাসা খোঁজ করবে কাল থেকেই। দিন 5 পরে নাস্তার টেবিলে আশরাফ যখন আমাদের আলাদা হয়ে যাওয়ার বিষয়টা তুলল, মা তখন বললেন, ভালো, নিজের সংসার নিজে গুছিয়ে নে। এভাবে আর কতদিন ভাইয়ের উপর বসে খাবি? আমি খুব অবাক হলাম। নিজের পেটের ছেলে দূরে চলে যাচ্ছে, অথচ মায়ের কোনো ভাবান্তর নেই। আমরা নতুন বাসায় উঠলাম। আমার মন টিকে না, কেমন খালি খালি লাগে, কিন্তু অন্য দিক থেকে ভালোও লাগে। এখন আশরাফের প্লেটে আমি মাছের মাথাটা তুলে দিতে পারি, ও আবার ওখান থেকে ভাগ করে আমাকে খাইয়ে দেয়। সুন্দর রঙিন একটা জীবন। আরমান মাঝে মাঝে আসে। ও 3 মাসের অগ্রিম পেমেন্ট করে দিয়েছিল বাড়িওয়ালাকে। এক সন্ধ্যায় আরমান যখন এলো, আমি আর আশরাফ বসে ফোনে একটা মুভি দেখছিলাম। ইভান ঘুমাচ্ছে। আরে আয় আরমান, কেমন আছিস? এই তো ভাইয়া, চলছে। আজ রাতে কিন্তু তোমাদের সাথে খাবো। যা রান্না হয়েছে তাই খাবো ভাবি। তুমি দৌড়াদৌড়ি করে আবার নতুন করে কিছু করতে যেও না। আমি হেসে মাথা নাড়ালাম। সে তো তুই ডিনার করতেই পারিস, কিন্তু বাড়িতে কি বলবি? বাড়িতে তো ডিনার নেই, তাই তোমাদের এখানে খেতে এসেছি। হা হা হা। মানে কি?
আশরাফ আকাশ থেকে পড়ল। আরে রান্নাটা কে করবে? তুমি কি ভাবছো স্নিগ্ধা করবে? আরে ও বড় লোকের মেয়ে, জীবনে পানি ঢেলে খায়নি। আর মা অসুস্থ, কাজে তার পক্ষে রান্না করা সম্ভব না। যদিও কাজের মেয়ে রেখেছি, কিন্তু স্নিগ্ধা কাজের মেয়ের হাতে রান্না করা খাবার খাবে না। তার তো এই প্রবলেম সেই প্রবলেম, তুমি খুব ভালো করে জানো। আর আমি বাবা মাকে এটাই দেখাতে চেয়েছিলাম, তাদের বোঝা উচিত টাকাই সব কিছু না। আমি ভাগ্যের জোরে হয়তো ভালো একটা পজিশনে আজকে আছি, কালকে নাও থাকতে পারি। তখন তো আমার সাথেও একই ব্যবহার করবে। তাদের এই শিক্ষাটা দরকার। কিন্তু মা অসুস্থ, তার দেখভাল কে করছে? আমি বললাম। কেউ না, বাবা একটু পর পর ঘরে যাচ্ছে আর বিরক্ত হয়ে বের হয়ে আসছে, কারণ সে সময় মতো চা পাচ্ছে না যেটা তুমি দিতে। স্নিগ্ধা তার পছন্দ মতো কিছুই না পেয়ে আজকাল খুব রাগ দেখাচ্ছে, চিৎকার চেঁচামেচি করছে। বাবা মা কাউকেই আর মানছে না, আর এটাই তার পক্ষে স্বাভাবিক, তাই না? আমাকে বিয়ে করানোর সময় বাবা মা তো সব কিছু দেখিয়েই নিয়েছিল। বহুবার বহুভাবে আমি তাদেরকে মানা করেছি, কিন্তু তারা কিছুই শোনেনি। বরং আমাকে ব্ল্যাকমেইল করেছেন, অসুখের ভান করেছেন। তোরা তো দেখেছিসই আমি অপরাগ ছিলাম। যৌতুকের বিনিময়ে আমাকে বিক্রি করে দিয়েছেন। এখন আমি তো মানিয়ে নিয়েছি, তারা মানতে পারছে না। এটা তাদের সমস্যা। কিন্তু তুই সব কিছু দেখে চুপ করে আছিস, কিছু বলবি না? আশরাফ বলল। আমি তো এখন স্নিগ্ধার বাবার কেনা। স্নিগ্ধাও আমার সাথে পুরোপুরি ম্যাচ করে গেছে। এইসব ব্যাপারে আমার তো অভিযোগ নেই। আর তাছাড়া আমি এসব কিছুই দেখাতেই চেয়েছিলাম তাদের চোখে আঙ্গুল দিয়ে। আরমান হেসে উঠল। রাতে খেতে খেতে আমরা যখন গল্প করছিলাম, তখন ইভান উঠে গেছে। আরমান ইভানকে কোলে বসে একটু একটু করে মুখে ভাত তুলে দিচ্ছে। শোন ভাইয়া, আমি তোকে যেভাবে অপদস্থ হতে দেখেছি বাবা মায়ের কাছে, আমি চাই না ইভান বড় হয়ে দেখুক যে তার বাবা মাকে তারই দাদা দাদি সবসময় নিচু করে কথা বলে। আমি জানি বাবা মা তোদেরকে ফিরিয়ে নিতে আসবেই, এবং সেটা নিজেদের স্বার্থে। তোরা যাবি কি যাবি না সেটা তোদের ব্যাপার, আমি হলে যেতাম না। পরের দিন মা ফোন দিলেন। আমি ফোন হাতে নিয়েই বসেছিলাম। আশরাফ বলল, কি ফোনটা ধরবে? আমরা দুজনেই খুব ভালো করে জানি মা আমাদেরকে ওই বাড়িতে নিয়ে যাওয়ার জন্যই ফোন করেছেন। আমি আশরাফের মুখের দিকে তাকিয়ে থাকলাম। ফোন কেটে গিয়ে আবার বাজতে লাগলো। আমি আর আশরাফ দুজনেই ফোনের দিকে তাকিয়ে আছি। দুজনের সামনেই এখন দুটো রাস্তা, হ্যাঁ অথবা না। অথচ আমরা সেই সিদ্ধান্ত কেউ এখন পৌঁছাতে পারছি না। জানি না কোনোদিন পারবো কিনা।